ওকে, ওয়েলকাম ব্যাক। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। ওকে, ভালো আছি দাদা। নমস্কার। একের ক। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। তো আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন আপনারা একটু বলেন তো। ট্রান্সলেশন। ট্রান্স ট্রান্সলেশন। তো আমরা আজকে দুই ব্যাচ মিলে একসাথে বসে, যেহেতু ট্রান্সলেশনের ক্লাসগুলো কমন, তো আমরা একটা ট্রান্সলেশন করবো আর কি। ঠিক আছে, আপনারা মনে রাখবেন আপনাদের ক্লাস হচ্ছে এই রবিবার থেকে বৃহস্পতিবার, যারা নতুন জয়েন করছেন। ঠিক আছে, ভোকেব ব্যাচে 8টার সময় ক্লাস, রাইটিং ব্যাচে 9টার সময় বা 9:30টার সময় ক্লাস শুরু হয়। আর কমন পড়লে আমি ধরেন যেদিন কমন ক্লাস পড়বে, যে ক্লাসটা কমন, ওই দিন ধরেন 8:30টার সময় ক্লাস নেব। ঠিক আছে, মধ্যে কথা 8টা থেকে 11টায় 3 ঘন্টা সময় সামহাউ ইউ গাইস উইল বি স্টেইং উইথ মি, আমার সাথে বসে বসে পড়াশোনা করবেন। ঠিক আছে, কোনো রকম কোনো ভুজুং বাজুং চলবে না। আর আমার সাথে বসে পড়ে আপনার অ্যাটলিস্ট সময় নষ্ট হবে না। ঠিক আছে, ওকে। তো আমরা এটা এটা হচ্ছে 36 BCS এর প্রশ্ন মনে হয়, হ্যাঁ। 35, 36, 38, 40, 41, এই বিসিএস এর প্রশ্নগুলো আমার কাছে খুব স্ট্যান্ডার্ড মনে হইতো, মানে টু বি স্পেসিফিক অনেস্টলি ইংলিশ কোশ্চেনটা। কারণটা হচ্ছে যে প্যাসেজ গুলো দিত, সেই প্যাসেজ গুলো আসলে আপনার অনুবাদের ব্রেন স্টর্মিং এর ক্যাপাসিটি একদম বলতে পারেন যে জাজ করে নিত, যে দেখি তুমি কতটা অনুবাদ করতে পারো। ঠিক আছে, সো আমরা আসেন তাহলে ওইরকম একটা অনুবাদ করার চেষ্টা করি আজকে। আহ একটু দাঁড়ান। যেমন 35 BCS এই বোধ হয় একটা প্রশ্ন আসছিল, চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিস মনে হয় একটাই ছিল, এখানে ইট ওয়াজ দ্য বেস্ট অফ দ্য টাইম, ইট ওয়াজ দ্য ওর্স্ট অফ দ্য টাইম, এরকম একটা প্যাসেজ আসছিল মনে হয়। ঠিক আছে, সো এই প্রশ্নগুলো আমার কাছে কম্পারেটিভলি, হ্যাঁ, ডিফিকাল্ট, ডেফিনেটলি ডিফিকাল্ট, বাট আমি আমি লাভ করেছি, আমি ভালোবেসেছি ওই প্রশ্নগুলোকে। ঠিক আছে, ওগুলা ভালোবাসা পাওয়ার মতো প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে সবসময়। ঠিক আছে, আহ একজন ভর্তি হতে জিজ্ঞেস করছেন, ভর্তি হতে পরে। ঠিক আছে, ভোক্যাব ব্যাচের পিডিএফ অলরেডি দিয়ে দিয়েছি, এটা গতকাল দেওয়া বাকি ছিল, ওটা অলরেডি দিয়ে দিয়েছি, কোনো কিছু বাকি রাখি না। আমি কোনো কিছু বাকি রাখি না। ঠিক আছে, আমি 1 বছর পর আবার আসছি শুধু এই কারণে পড়তে, যে ইউ উইল গেট দ্য মোস্ট প্রিমিয়াম সার্ভিস। ঠিক আছে, কোনো কিছু বাকি নেই, গিয়ে দেখেন সব দিয়ে দিয়েছে অলরেডি, কোনো কিছু বাকি নেই। আপনাদের যে ক্লাসগুলো হয়, ক্লাসগুলো শেষ হওয়ার কতক্ষণ পরে পেয়ে যান বলেন দিই? সকালবেলার মধ্যে সব পেয়ে যান না আপনারা? জি জি দাদা। দাদা। আমরা সকালবেলা হতে দেই, আপনারা উঠার আগে আমি ঘুম জি থেকে উঠে দাদা। সব ক্লাস, আমি দেরি করি না কখনো। ওকে, তাহলে আমরা আসেন সলভ করি। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং কি অন দেখাচ্ছে? হ্যাঁ, দেখাচ্ছে অন ভাই। আছে। দাদা। জি জি দাদা। দাদা। থ্যাংক অন ইউ। আছে। ভাইয়া আজকে কি আচ্ছা, আমাদের আমাকে সারাটা ক্লাস হবে না, না? বুঝি নাই ভাইয়া। 9:30 আজকে ক্লাস হবে না, এই দুইটা যে ক্লাস কম্বাইন্ড একসাথে ভাবে নিচ্ছি, হচ্ছে। আমি ক্লাস কম্বাইন্ড ভাবে নিচ্ছি। আচ্ছা আর ভাইয়া, থ্যাংক ইউ। যদি কারো কাছে স্ক্রিন রেকর্ড করার সুযোগ থাকে, হ্যাঁ, আমাকে একটু হেল্প করবেন। সেটা হচ্ছে কি, মানে ধরেন যে অনেকেই বলে যে আপনার ক্লাসটা ইউটিউবে পাই না, এটা সেটা। তো আমাকে করবেন কি, ধরেন আমি যখন কোনো বড় বাক্য অনুবাদ করাচ্ছি, হ্যাঁ, ওই বড় বাক্য অনুবাদটা করে আপনি আমাকে করবেন, কি বলে যে দিয়ে দিবেন একটু। ঠিক আছে, মানে 2-3 মিনিট 4 মিনিটের পার্ট হিসেবে দিবেন, ওকে, একটু উপকার হবে। আর কারো পিসিতে এটা রেকর্ড করা দরকার নেই, কারণ আমি আপনাকে সুন্দর একদম প্রফেশনাল একটা ফাইল দিচ্ছি। সো আপনার ডেস্কটপে, ল্যাপটপে বা কোথাও রেকর্ড করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আপনি শুধু গ্রুপ থেকে নিয়ে নিবেন। নাও, কামিং টু দ্য মেইন কোশ্চেন, বলছে এইটাতে আমি আসলে আপনাদেরকে তেমন কোনো এক্সট্রা ওয়ার্ড দেই নাই। ঠিক আছে, মানে এক্সট্রা ওয়ার্ড দেওয়ার প্রয়োজন ফিল করি নাই সত্যি কথা বলতে গেলে, কারণ এই যেই বড় প্যাসেজ এর মধ্যেই মনে হয় যে সব চলে আসছে। ঠিক আছে, আর আসলে লাগবে না, এইটুকু পড়লেই আমার মনে হয় মুক্তিযুদ্ধ নিয়ে আপনি অনেক ওয়ার্ড পেয়ে যাবেন। ঠিক আছে, এই জন্য এক্সট্রা করে কোনো ওয়ার্ড দেই নেই। তো প্রশ্ন বলছে, মহান মুক্তিযুদ্ধই আমাদের অস্তিত্বের ঠিকানা। ঠিক আছে, তো হোয়াট, আচ্ছা একটা জিনিস বলি, একজন বলেছে যে ভাই ক্লাস টাইম 1 ঘন্টা রাখলেই ভালো হয়। আর 1 ঘন্টা রাখলে হবে হবে কি জানেন, আপনাদের অপিনিয়নটা আমি নিতে পারবো না, আমাকে জাস্ট ওয়ান ওয়েতে পড়াইতে হবে। ঠিক আছে, সো আমি ফিল ইউ গাইস গিভ মি অপিনিয়ন, দেন সেটা আমি শুনলাম, সেটাকে আমি চেঞ্জ করলাম, রিনোভেট করলাম, রিভাইভ করলাম, আমার মনে হয় সেটা ভালো। এই জন্য আমি আপনাদের থেকেও অপিনিয়ন নিয়ে ক্লাস করানোর চেষ্টা করি। ঠিক আছে, আর কিছুই না। তো মহান মুক্তিযুদ্ধের
মুক্তিযুদ্ধই আমাদের অস্তিত্বের ঠিকানা। নাও টেল মি হোয়াট ইজ দ্য ট্রান্সলেশন, কি হতে পারে বলেন? The Great Liberation War is the very cornerstone of our existence. আবার বলেন তো, বুঝিনি, একটু আস্তে বলেন। The Great Liberation War is the very cornerstone of our existence. হতে পারে দ্য গ্রেট লিবারেশন ওয়ার, ঠিক আছে। তো এই যে আপনি যেহেতু এখানে দ্য গ্রেট লিবারেশন ওয়ার বলছেন, হ্যাঁ, মহান মুক্তিযুদ্ধ, এখানে আপনি গ্রেট ওয়ার্ডটাকে জি দিয়েই রাখেন, আপনি বলে দেন গ্লোরিয়াস, সুন্দর লাগবে, দ্য গ্লোরিয়াস লিবারেশন ওয়ার, ঠিক আছে। তো লিবারেশন ওয়ার না বলে আপনি এইভাবে বলতে পারেন দ্য গ্লোরিয়াস ওয়ার অফ লিবারেশন, ঠিক আছে। এবং এখানে খেয়াল করবেন যে এই যে ওয়ার অফ লিবারেশনটা আমি ক্যাপিটাল ওয়ার্ডে লিখেছি, চাপ দেওয়ার জন্য, একটা মানে গুরুত্ব বোঝানোর জন্য, ঠিক আছে। দ্য গ্লোরিয়াস ওয়ার অফ লিবারেশন, এটা কি? এটা হচ্ছে আহ, আমাদের অস্তিত্বের ঠিকানা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ইংলিশ কি হতে পারে, অন্য কি হতে পারে বলেন তো? Is the very anchor of our existence. আপনি Abode বলছেন of our দ্য existence. ভেরি অ্যাঙ্কর অফ কি? Of our existence. অফ আওয়ার এক্সিস্টেন্স, সুন্দর, অফ আওয়ার এক্সিস্টেন্স, আমি মানলাম যে কি বলে যে আমাদের মহান মুক্তিযুদ্ধ হচ্ছে ভেরি অ্যাঙ্কর, আমাদের ঠিকানা, অফ আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের ঠিকানা, ভালো। এখন বিষয়টা হচ্ছে একটা জিনিস শিখাই, এই যে ইসটা লিখছেন না, এই ইসটাকে যেহেতু প্রথম বাক্য, ইজ লিখবেন, অবশ্যই লিখবেন, কেন লিখবেন না, ভুল বলবো কেন, ভুল বলার কোনো চান্স নাই, কিন্তু এটাকে আপনি কোনো ডিরেক্ট কোনো ওয়ার্ড দিয়ে ইউজ করতে পারেন কিনা দেখেন, ঠিক আছে, এরকম অক্সিলারি বা ই টাইপের ভার্ব গুলো বাদ দিয়ে, ঠিক আছে। যদি আমি বলি যে আহ, কি বলতে পারি, দ্য গ্লোরিয়াস ওয়ার অফ লিবারেশন, কি যেন একটা ওয়ার্ড দেখলাম সকালবেলা, আমি এটা একটু ইকে দেখতেছিলাম বসে বসে, তো হ্যাঁ মনে পড়ছে, কনস্টিটিউট, কনস্টিটিউটস, দ্য গ্লোরিয়াস ওয়ার অফ লিবারেশন, হ্যাঁ, কনস্টিটিউটস মানে গঠন করে, দ্য ভেরি অ্যাঙ্কর অফ আওয়ার এক্সিস্টেন্স। তাহলে দেখেন ইজের পরিবর্তে একটা অ্যাডভান্স ওয়ার্ড এখানে এন্ট্রি নিল, ঠিক আছে। এটা একটা জিনিস শিখলাম। এবার দেখেন আরেকটা জিনিস বলি, এই যে দ্য গ্লোরিয়াস ওয়ার অফ লিবারেশন, ঠিক আছে, এই যে গ্লোরিয়াস ওয়ার অফ লিবারেশন না বলে ইউ ক্যান অলসো সে দ্য গ্লোরিয়াস চ্যাপ্টার অফ ওয়ার অফ লিবারেশন, গ্লোরিয়াস চ্যাপ্টার মানে মুক্তিযুদ্ধের এই অধ্যায়টুকুকে বোঝাচ্ছি। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার তো এখানে চ্যাপ্টার বলা নেই, আমি হুদই পাকনামি করে এটা অ্যাড করবো কেন? দ্যাটস রাইট, কোনো ভুল নাই। কিন্তু আমি তারপরে বলবো, যদি আপনি মনে করেন যে খুব প্রফেশনাল জায়গা থেকে চিন্তা করে আপনি এরকম ভাবে অনুবাদ করতে চান, করতে পারেন, এন্ড আই ইউজুয়ালি ডু দিস, আমি কিন্তু এটা করি, আমার এই অভ্যাসটা আছে। তারপর আমি এটাকে এইটুকুই রাখলাম যে দ্য গ্লোরিয়াস ওয়ার অফ লিবারেশন কনস্টিটিউটস দ্য ভেরি অ্যাঙ্কর অফ আওয়ার এক্সিস্টেন্স, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার বলছেন কি, আমাদের জীবনে মুক্তিযুদ্ধ শুধুমাত্র একটি শব্দই নয়, আমাদের জীবনে, ইন আওয়ার লাইফস, ঠিক আছে, আমাদের জীবনে লিখে ফেলি তাহলে, আসেন, ইন আওয়ার লাইফস, হ্যাঁ, ইন আওয়ার লাইফস, আমাদের জীবনে। তাহলে আমাদের জীবনে কি মুক্তিযুদ্ধ শুধুমাত্র একটি শব্দই নয়, আপনি এইভাবে ট্রান্সলেট করেন যে মুক্তিযুদ্ধ একটি শব্দ নয়, ঠিক আছে। আপনি কি লিখবেন? দ্য লিবারেশন ওয়ার ইজ নট এ ওয়ার্ড, মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার যুদ্ধ একটা শব্দ না, এটা না বুঝাচ্ছে, কিন্তু আমাদের মূল বাক্যটা কিন্তু বোঝাচ্ছে শুধু শব্দ নয়, শব্দের চাইতেও বেশি, তাই না? ব্যাপারটা এরকম না, বলেন তো? জি জি দাদা। দাদা। জি দাদা। নট অনলি দিয়ে করে ফেলতে পারবো। তাহলে এই যে আপনি জিনিসটাকে বুঝাবেন যে একটি মানে নট লিখছেন, ঠিক আছে, কিন্তু আপনি আরেকটু সুন্দর করে লিখতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি হতে পারে? ওয়ার্ডটাকে Merely, not ওয়ার্ড merely, বুঝি নাই। not merely a word. হ্যাঁ, এটা হচ্ছে যে ইজ নট মিয়ার এ ওয়ার্ড, এটা শুধুমাত্র কেবল কি নয়, একটি শব্দই নয়, ঠিক আছে। তো ইন আওয়ার লাইফ দ্য লিবারেশন ওয়ার ইজ নট, কি বলেন, Merely a word. ইজ Merely নট a word. মিয়ার, বলেন,
দাদা বিয়ন্ড এ ওয়ার্ড বলা যায়? হ্যাঁ, বিয়ন্ড এ ওয়ার্ড একটু জোরে বলেন ভাইয়া, শুনতে পাইনি আমি। মানে হচ্ছে বিয়ন্ড এ ওয়ার্ড। বাহ, বলতে পারেন, খারাপ না, ঠিক আছে। আম, আমরা যদি এই জিনিসটাকে আহ, আর একটু ডিফারেন্ট ওয়ে চিন্তা করি, আমরা কি লিখতে পারি দেখেন। আমরা কি এইভাবে লিখতে পারি দেখেন তো, যে ইন আওয়ার লাইফস আমাদের জীবনে, ঠিক আছে, দ্য লিবারেশন লিবারেশন ওয়ার আমরা কি বলতে পারি, দা বলবো দ্য স্পিরিট অফ দ্য লিবারেশন ওয়ার, দ্য স্পিরিট অফ দ্য লিবারেশন ওয়ার, কি বলবো, surpasses the spirit of the liberation where surpasses its সারপাসেস না, এটা ভাল লাগতেছে না মনে হয় আমার কাছে। আমরা আমরা এটাকে কি করতে পারি, একটু দাঁড়, এটাকে বাদ দিয়ে দিই, এটাকে বাদ দিয়ে দিই, ঠিক আছে। আমরা এটাকে লিখে দিই, ইন আওয়ার লাইফস দ্য লিবারেশন ওয়ার ইজ নট মিয়ার এ ওয়ার্ড, ঠিক আছে। আমরা এইভাবে লিখতে পারি, ইজ নটটা বাদ দিয়ে আমরা এইভাবে লিখতে পারি, ইন আওয়ার লাইফ দ্য লিবারেশন ওয়ার ইজ মোর দেন মোর দেন এ মোর দেন এ a what, a configuration of word, এ শুধুমাত্র মানে শব্দ বলতে যা বোঝায় তা না। ইন আওয়ার লাইফস দ্য লিবারেশন ওয়ার্ড ইজ মোর দেন এ কনফিগারেশন অফ ওয়ার্ড, একটু থিমেটিক ভাব রাখলাম, ঠিক আছে। ওই ট্রান্সলেশনটা করলেও হবে, হবে না বলা যাবে না, কিন্তু একটু কি মানে খুব কমন মনে হবে। কি বললাম, বুঝতে পেরেছেন? ভাইয়া একটা প্রশ্ন ছিল। Sure. আসলে আমরা যদি এই সেন্টেন্সটা ইউজ করি, ইজ মোর দেন এ কনফিগারেশন অফ ওয়ার্ডস, এই ক্ষেত্রে আমার বাংলা অর্থের সাথে অর্থটা মানে চেঞ্জ হয়ে যাচ্ছে না? কারণ বাংলা অর্থটা ছিল নেগেটিভ আর এখানে পজিটিভ হয়ে যাচ্ছে। আপনি অনুবাদের সময় প্রায়োরিটি দিবেন হচ্ছে মূলত কোনটাকে, আক্ষরিক অনুবাদকে না ভাবানুবাদকে? ভাবানুবাদকে অবশ্যই ভাইয়া। এবার দেখেন, প্রথম বাক্যের ভাব আর দ্বিতীয় বাক্যের ভাব কি একই রকম মনে হচ্ছে নাকি হচ্ছে না? তাইলেই হবে, ঠিক আছে। বুঝতে পেরেছি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, একরকম মনে হচ্ছে। শুধু হ্যালো, ওই যে শুধুমাত্র একটি শব্দই নয়, মানে এটা নিয়ে একটু আমার এই কনফিউশন যে ছিল এটা আর কি। শুধুমাত্র একটি শব্দই নয়, এটা বুঝালাম কিভাবে, ইট ইজ মোর দেন এ কনফিগারেশন অফ ওয়ার্ড। আমি যখন বলবো তুমি শুধু আমার জীবনে একজন মানুষ নও, এর মানে কি তুমি একজন সাধারণ মানুষের চেয়েও বেশি। তো ওই কথাটাকে কি বললাম, মোর দেন এ ম্যান, তুমি এই মানুষের চাইতেও বেশি। তো মানুষের চাইতে বেশি মানে তুমি শুধু মানুষ নও, ঠিক আছে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি ভাইয়া, থ্যাংক ইউ। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে অনুবাদ আপনি যেই আঙ্গিকেই করেন না কেন, কোনো প্রবলেম নেই। all that you have to do, just simply consider that whether you are maintaining the primary theme of the sentence. প্রাইমারি থিম যদি ঠিক থাকে, হ্যাঁ, আমার মনে হয় না যে অনুবাদে আর কোনো সমস্যা আছে, ঠিক আছে। এবার ভাই, আসেন, হ্যাঁ বলেন, দাদা কেউ কিছু প্রথম ওয়ার বাক্যটা অফ নিয়ে একটু লিবারেশন আর হচ্ছে দ্য লিবারেশন ওয়ার, এই দুইটা লেখার মাঝে পার্থক্যটা কোথায়? কোনো পার্থক্য নেই, একই জিনিস, আচ্ছা, কোনো পার্থক্য নেই, দাদা, একই জিনিস, প্রথম ঠিক আছে। বাক্যটা নিয়ে একটু কোশ্চেন ছিল একটা, করবো? বুঝি নাকি, বলেন। প্রথম বাক্যটা নিয়ে স্যার এখানে হচ্ছে ওই গ্লোরিয়াস না বলে দ্য এস্টিমড লিবারেশন ওয়ার বা দ্য এস্টিমড ওয়ার অফ লিবারেশন বলা যায়? হ্যাঁ, বলতে পারেন, আপনি ভেইন গ্লোরিয়াস বলতে পারেন, শুধু গ্লোরিয়াস বলতে পারেন, স্টিমড চ্যাপ্টার অফ ওয়ার অফ লিবারেশন বলতে পারেন, ঠিক আছে। ওকে, দা পরের হিরোইক প্রশ্ন চ্যাপ্টার অফ অফার লিবারেশন অফার ওয়ার বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন, সবই রাইট এখানে গ্রেট, দ্য গ্রেট লিবারেশন। বলতে পারেন, কোনো সমস্যা নেই, সবই রাইট আর অ্যাঙ্কর অফার এক্সিস্টেন্সের বদলে ম্যান্ডেট অফ এক্সিস্টেন্স বলা যায়? বলতে পারেন, কোনো সমস্যা নেই, বলতে পারেন, না করবো কেন, অবশ্যই বলতে পারেন।
বুঝতে পেরেছেন কি ধন্যবাদ বললাম? দাদা। জি জি জি। মুক্তিযুদ্ধ প্রতিটি বাঙালির অন্তরে এক অনন্ত বহি শিখার নাম। বহি মানে তো মনে হয় আগুন, ঠিক আছে? আচ্ছা, এবার ধরেন এখানে মূল বাক্যটা কি? মুক্তিযুদ্ধ হচ্ছে একটা অনন্ত অগ্নিশিখার নাম। কোথায়? প্রতিটা বাঙালির অন্তরে। তাহলে এটার অনুবাদটা কি লিখতে পারি? চ্যাট বক্সে লিখে দেন দেখি। চ্যাট বক্সে লিখে দেন, না বলে শুধু চ্যাট বক্সে লিখে দেন। চ্যাট বক্সে লিখে দেন, দেখি কি লিখবেন আপনারা। আহ, এই তিন চার ওয়ালা, ঠিক আছে? তিন চার ওয়ালাটা কেডায়? দেই বা ক্লাস থেকে বের করে দিত, কাহিনী করে কি আছে, ঠিক আছে? নাজমু নাজমুস মোর্শেদ লিখেছেন দ্য স্টিংটিলেটিং স্পার্ক। ওয়াও, সুন্দর ট্রান্সলেশন, বিউটিফুল ট্রান্সলেশন। সায়েদ ইকবাল লিখেছেন এম্বডিমেন্ট অফ এটার্নাল ফ্লেম উইদিন দ্য হার্ট অফ এভরি বেঙ্গলি। সুন্দর 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 সেন্টেন্স, ঠিক আছে? লিবারেশন ওয়ার ইজ দ্য এটার্নাল ফ্লেম ইন দ্য হার্ট অফ এভরি বাঙালি পিপল। ওকে, সুন্দর। হ্যাঁ, অনন্য সরকার লিখেছেন ইন দ্য হার্ট অফ এভরি বাঙালি, ঠিক আছে? অ্যাসপাইরেন্ট বিসিএস লিখেছেন ইট ইজ দ্য নেম অফ এন এটার্নাল কমা বার্নিং ফ্লেম ডিপ উইদিন দ্য হার্ট অফ এভরি। সুন্দর সুন্দর। দ্য ওয়ার অফ, আচ্ছা, অনেকে লিখেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, সুন্দর সুন্দর ট্রান্সলেশন পেজ, ঠিক আছে? ওকে, তো সব জায়গাতে আমরা কিন্তু মোটামুটি কি পাচ্ছি? এটার্নাল ফ্লেম, ঠিক আছে? মানে এটা একদম, মানে যেহেতু অনন্ত আছে, এন্ডলেস, সো এটার্নাল ওয়ার্ডটা একদম খাপে খাপ খেয়ে গেছে, আপনারা সবাই এটা লিখেছেন। সো আমরা যে কাজটা করব, এই এটার্নাল ওয়ার্ডটাকে আজকে থেকে তাহলে চেঞ্জ করে দিব, ঠিক আছে? চেঞ্জ করে বলবো আনকোয়েঞ্চেবল, ঠিক আছে? আনকোয়েঞ্চেবল, কিউ ইউ ই, সরি, UNCH। হ্যাঁ, আনকোয়েঞ্চেবল। কোয়েঞ্চেবল মানে কি? যার ইকে আপনি সন্তুষ্টি করতে পারেন, যার তৃষ্ণাকে। আর এটা মিন করবে কি? আনকোয়েঞ্চেবল দিলে যে যার তৃষ্ণাকে নিবারণ করা যায় না, তার মানে অনন্ত, ঠিক আছে? তাহলে এটার্নাল ওয়াট আমরা পারি, ঠিক আছে? আমরা এটার পরিবর্তে কি নিয়ে আসলাম? আনকোয়েঞ্চেবল। আনকোয়েঞ্চেবল, তা আনকোয়েঞ্চেবল ওয়ার্ডটাকে আমি রাখলাম ভিতরে, সমস্যা নেই, রেখে দিই। আমরা অনুবাদটাকে করি, তাহলে কি হবে? আমরা লিখবো যে ইটি, এই যে আপনারা বলতেছেন, দেখেন, ইট ইজ ব্লা ব্লা বলতেছেন। আমি এই জায়গাটা আপনাদেরকে বলার চেষ্টা করছি যে ইট দিয়ে আপনি মুক্তিযুদ্ধকে বুঝাইছেন, ঠিক আছে? এতে কোনো সমস্যা নেই, এটা লিখতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। এবং আই ডোন্ট থিঙ্ক দ্যাট এক্সাম হলো কোনো প্রবলেম হবে। বাট আই উড সে যে ইজ ওয়ার্ডটাকে বাদ দেন। ইজ ওয়ার্ডটাকে বাদ দিয়ে থিঙ্ক সামথিং ডিফারেন্ট। যেমন ওইখানে আপনারা বলছেন ইজ দ্য ভেরি অ্যাঙ্কর, আমি বলছি না কনস্টিটিউট। তাহলে ইট ইজ ব্লা ব্লা ব্লা, এই ইজের জায়গাতে আমি যদি বলি, আমি কি বলতে পারি বলেন তো দেখি? আর মানে কোন একটা ফর্মাল একটা ওয়ার্ড বলেন। এমবোল্ডেন্স এমবোল্ডেন্স বলতে পারেন, বা আপনি বলতে পারেন যে একজন লিখছেন এমবডিমেন্ট, বা ইট এমবডিস, আপনি বলতে পারেন এরকম করে, ইট এমবডিস। এমবডিসও বলতে পারেন, আবার রিপ্রেজেন্টসও বলতে পারেন, ইট রিপ্রেজেন্টস। কি রিপ্রেজেন্টস করে? এক অনন্ত বহিঃশিখাকে রিপ্রেজেন্ট করে। তো অনন্ত বহিঃশিখার ইংলিশ কি হতে পারে? ওই যে আনকোয়েঞ্চেবল দিছি, ইট রিপ্রেজেন্ট and what? An unquenchable কি? বার্নিং ফ্লেম। ইট রিপ্রেজেন্টস an unquenchable burning flame, মানে যার কখনো তৃষ্ণা মিটবে না, এরকম একটা জ্বলন্ত অগ্নিশিখাকে বোঝাচ্ছে। এটা 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 কোথায়? এটা হচ্ছে প্রতিটা বাঙালির অন্তরে। তাহলে প্রতিটা বাঙালির অন্তরের ইংলিশ কি হবে? in the nucleus of every Bengali.
না, এই যে শাহনেওয়াজ আকিব লিখেছেন উইদিন দ্য হার্ট অফ এভরি বাঙালি। ঠিক আছে, এই যে উইদিন ওয়ার্ডটাকে নিয়ে আসবেন, উইদিন, ঠিক আছে, উইদিন দা উইদিন দা হার্ট যেহেতু বলছেন, তাহলে আমরা হার্ট আর লিখবো না, আমরা লিখবো সোল। এটাই হচ্ছে মজা, আপনি একটা জিনিস পারেন, ওটাকে আমরা আবার চেঞ্জ করতে পারি, ঠিক আছে, এইভাবেই আপনার লার্নিং হবে, দেখবেন সুন্দর। সো ইট এম্বডিজ অর রিপ্রেজেন্টস অ্যান আনকোয়েঞ্চেবল বার্নিং ফ্লেম উইদিন দ্য সোল অফ এভরি বেঙ্গলি, উইথ দ্য সোল অফ এভরি বেঙ্গলি। হ্যাঁ, এই যে এখানে কিন্তু বেঙ্গলির বিটা কিন্তু বড় হাতের দিয়েছে, একটু খেয়াল করেন। যদিও আমি ক্লাসে এই সকল টপিক নিয়ে খুব একটা আলোচনা করা লাইক করি না, এগুলো খুব সিম্পল ব্যাপার স্যাপার, এগুলো প্রিলিমিতে খুব কাজে লাগে। বাট যখন বিসিএস বা এডির পরীক্ষার ট্রান্সলেশনে বসবেন, তখন তো আপনাকে আসলে হাফ মার্ক 1 মার্কের ব্যবধানে ধরেন যে আপনি অনেক পিছিয়ে যেতে পারেন, ঠিক না? তো তখন কিন্তু এগুলো খেয়াল করবেন খুব সেন্সিটিভ ভাবে। তাহলে কি হলো? ইট এম্বডিজ অর ইট রিপ্রেজেন্টস অ্যান আনকোয়েঞ্চেবল বার্নিং ফ্লেম উইদিন দ্য সোল অফ এভরি বেঙ্গলি। ঠিক আছে, ঠিক আছে না অনুবাদটা এবার? হ্যালো, জি দাদা। ঠিক জি আছে। ভাইয়া, ঠিক আছে। তাহলে এবার আমরা যাই পরের অনুবাদে যাই, ঠিক আছে। বলছে মুক্তিযুদ্ধ বাঙালির গৌরব আর গর্ব। কি রে ভাই, গৌরব আর গর্ব, তাহলে লিখুম নাকি মেজাজটা গরম হয় না? দুইটার অনুবাদ কেমনে করবো? বাঙালির চেতনা, বাঙালির ইস্পাত কঠিন দৃঢ়তা। ঠিক আছে, এটা তো অনেক ওয়ার্ড, অনেক কঠিন, আমি পারব না, আমার জল খাইতে হবে, দাঁড়ান। আপনার আমাকে একটু জল দাও, বৌদি, মা, উর্মি, জল দাও তো বৎস। তো প্রশ্ন কঠিন হয়ে গেলে আমরা কি করি বলেন তো? ও, জল তো আসছে, thank you. কি এক গ্লাস করতে হবে? জল খাই। জল খেতে হবে, গুড। পরীক্ষা হলে যাওয়ার আগে জল খাবেন, বাট এমন জল খায় না যে আবার পরীক্ষা হল থেকে বেরোতে হবে মধ্যে মধ্যে, ঠিক আছে। আর হচ্ছে কি করবেন, কি বলে, এই মিষ্টি খেয়ে যাবেন, ব্রেন কাজ করবে, ঠিক আছে। বলতেছে বিকেলে তো সুগার বাইরা যাবো। সুগার বাড়লে কি হয়েছে বাবা? সুগার বাড়লে কি হয়েছে? কিছুই হয় নাই, ভালো তো সুগার বাড়লে, সমস্যা কি? আহ, এবার বলছে মুক্তিযুদ্ধ বাঙালির গৌরব। তাহলে আহ আচ্ছা, এমবডিজ, তাহলে ওইখানে ধরে নিচ্ছি যে আপনি রিপ্রেজেন্ট লিখতেছেন, ঠিক আছে। তাহলে পরেরটা, আচ্ছা আমরা আগেরটাকে এমবডিজ রাখলাম। এমবডির একটা সুন্দর বাংলা মিনিং হলো মূর্ত প্রতীক, ঠিক আছে। তো মূর্ত প্রতীক যেহেতু লিখছি, রিপ্রেজেন্ট যেহেতু লিখছিলাম, রাইখা দিই, আমাদের তো ওয়ার্ডের তো আর ঘাটতি পড়ে নাই ভাই। আমি তো গরিব মানুষ না ইন টার্মস অফ ওয়ার্ড মিনিং, আপনাদের আশীর্বাদে, ঠিক আছে। আমরা এখানে আর একটা লিখবো যে ইট সিম্বলাইজেস। আপনার এই ওয়ার্ডটা আজকে ইউজ করছেন? হ্যালো, না দাদা। দাদা আজকে কারো কাছে আসে না আমি দেখলাম, ঠিক আছে। সো উই শুড নট ফরগেট দিস বিউটিফুল ইয়েট সিম্পল ওয়ার্ড। হোয়াট আই সেড, উই শুড নট ফরগেট দিস বিউটিফুল ইয়েট সিম্পল ওয়ার্ড। সুন্দর না ইংলিশটা? সো ইট সিম্বলাইজেস। এটা কি সিম্বলাইজেস করে? ইট সিম্বলাইজেস Glory and pride. প্রাইড এন্ড ডিগনিটি। হ্যাঁ, Glory and pride. এটা কি সিম্বলাইজ করে? গ্লোরি এন্ড প্রাইড Moment অফ pride. বাঙালি। এটা কি সিম্বলাইজ করে বৎসগণ? Glory and প্রাইড এন্ড pride ডিগনিটি। of Bengalis. হ্যাঁ, এই যে দেখেন, এটা সিম্বলাইজ করে। এখন কি সিম্বলাইজ করে? বাঙালির গৌরব। তাহলে গৌরব ইংলিশ কি? প্রাইড। আবার গর্ব, তাহলে দিমু কি? তাহলে লাগলো না একটা ঝামেলা, বলেন তো? তাহলে গর্ব ইংলিশ কি দিবেন? প্রাইড যদি দিচ্ছেন, তাহলে গৌরব, গর্ব দেন হচ্ছে গ্লোরি, ঠিক আছে। হ্যাঁ, তারপরে কি? তারপর হচ্ছে বাঙালির চেতনা। চেতনা ইংলিশ কি? কনসিয়াসনেস, ঠিক আছে। তারপর কি হতে পারে? ইস্পাত কঠিন দৃঢ়তা। তাহলে কি হবে? আয়রন লাইক মেন্টালিটি বা আয়রন লাইক রিজলভ, এরকম বলতে পারেন। হ্যাঁ, বা আয়রন লাইক কি বলবো, যে
ডিটারমিনেশন বলতে পারেন, এরগুলো বলতে পারেন, ঠিক আছে? তো আমরা একটু সুন্দর করে লিখি, হ্যাঁ। আহ, বাঙালির গৌরব এবং ইট সিম্বলাইজেস, হ্যাঁ, ইট সিম্বলাইজেস, কি লিখবো? দা গ্লোরি অ্যান্ড প্রাইড, ইট সিম্বলাইজেস দ্য গ্লোরি অ্যান্ড প্রাইড অফ বেঙ্গলিস, মানে বাঙালিসকে বোঝাচ্ছে, বাঙালি পিপল। এখানে মনে হয় দা লাগবে যতদূর সম্ভব, নাকি না লাগবে না, ভুলে গেছি। দ্য গ্লোরি অ্যান্ড প্রাইড অফ বেঙ্গলিস, রোহিঙ্গাস, ঠিক আছে, ঠিক আছে, চলবে। বাঙালির চেতনা, and বাঙালির গৌরব বলছেন, আবার বাঙালির চেতনাও বলছেন, দুইবার তোর বাঙালি লেখার দরকার নাই, ঠিক আছে? আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে দে They আর are দে আর conscious. কালেকটিভ, কালেকটিভ মানে হোলিস্টিক, অল ইনক্লুসিভ বা সামগ্রিক, কালেকটিভ কনসিয়াসনেস, কনসিয়াসনেস, কালেকটিভ কনসিয়াসনেস। আর কি বলতে পারি? কমা দিয়ে বলতে পারি এন্ড, They are এবং কি still hard resolve. এবং কি ইস্পাত They are কঠিন দৃঢ়তা, ইংলিশ কি? still hard resolve. এই যে স্টিল হার্ড, আমিও বলছি, আপনারাও বলছেন, তাহলে তো আর কোনো ভাব নেওয়ার জায়গা নাই। তাহলে আমরা এটাকে কি করব? আমরা এটাকে চেঞ্জ করে দিব। এন্ড এন্ড দেয়ার এন্ড দেয়ার কি সুন্দর একটা ওয়ার্ড আপনাদেরকে শিখে দেই, আনওয়েভারিং, যা কখনো ওয়েভ করবে না, নড়চড় হবে না। এন্ড দেয়ার আনওয়েভারিং কি রিজলভ, দেখেন কত সুন্দর ওয়ার্ড নিয়ে আসছে। ইট সিম্বলাইজেস দ্য গ্লোরি অ্যান্ড প্রাইড অফ বেঙ্গলিস, দেয়ার কালেকটিভ কনসিয়াসনেস অ্যান্ড দেয়ার আনওয়েভারিং রিজলভ। সুন্দর হয়েছে অনুবাদটা এবার তাহলে? হ্যালো, দাদা জি এখানে দাদা। পেনেটেরিং ইউজ করা যাবে না? কি 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 আবার বলেন? পেনেটেরিং মানে অভেদ্য। আহ, দিতে পারেন, নট ব্যাড, নট ব্যাড, দিতে পারেন, বাট আমার কাছে দাদা এই যে এখতিয়ার হোসেন এনাকে একটু ভিডিওটা অফ করতে বলেন তো, বাসার সবই দেখা যাইতেছে। দাঁড়ান, ওই ক্লাস থেকে বের করে দিচ্ছি, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এখতিয়ার হোসেন না, দাঁড়ান, ওনার স্পেলিংটা বলেন তো আরেকজন please? আছে কি যেন, হ্যাঁ, এই দিচ্ছি দিচ্ছি, বের করে দিচ্ছি। EKTIAR। হ্যাঁ, দিয়েছি দিয়েছি, ওনাকে ইয়ার বের করে, কোনো সমস্যা নেই। এই ওনাকে ওয়েটিং রুমে ফেলে দিলাম, ঠিক আছে? বের করে দিলে তো সমস্যা, ওয়েটিং রুমে লিখে দিলাম, ওকে, সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, তাহলে ওটাও দিতে পারেন, সমস্যা নেই। তবে এখানে আয়রন লাইক, ঠিক আছে, বা আয়রন ক্লেড বা আনওয়েভারিং, যেমন আনওয়েভারিং কথাটা তো মনে করেন যে বিভিন্ন ডিপ্লোম্যাটিক স্টেটমেন্টে খুব প্রচুর পরিমাণ, খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়, ঠিক আছে? ওকে। একজন কি বলছেন যে ভোকাবুলারি বাজারে নতুন আমি, ভাই এই সকল বাদ দিয়ে পড়েন, ঠিক আছে? ভোকাবুলারি বাজারে নতুন হওয়ার কিছু নাই। আপনি পড়বেন, আননোন ওয়ার্ডটা প্র্যাকটিস আনবেন, পারবেন। আমি কি মনে হয় সব ওয়ার্ড পারি? আমিও সব ওয়ার্ড পারি না, এটা পৃথিবীতে কেউই পারে না, ঠিক আছে? যেমন একজন বলছেন কি আয়রন লাইক রিজিডিটি, দিতে পারেন, খারাপ না, হ্যাঁ। তারপর একজন বলছে ইন্ডোমিটেবল পারসিস্টেন্স, ইন্ডোমিটেবল রিজলভ দেন বা ইন্ডোমিটেবল স্পিরিট দেন, সেটা ভালো লাগবে। বাট পারসিস্টেন্স ওয়ার্ডটা সাধারণত একটু মানে চাইল্ডিশ চাইল্ডিশ লাগবে আমার কাছে মনে হচ্ছে। বাট পারসিস্টেন্স ওয়ার্ডটা কিন্তু সুন্দর, নাছোড় বান্দা বা লেগে থাকার যে ক্ষমতা, ইন এসেন্স ওইটাকেই বোঝায়, কোনো সমস্যা নাই। বাট তারপর আপনি মানে ডিপ্লোম্যাটিক যদি আপনি এগুলো পড়েন, দেখবেন যেখানে ইউজ করা হয় যে দ্য আনওয়েভারিং রিলেশনশিপ, ঠিক আছে? হ্যাঁ, আনওয়েভারিং বাই স্ট্রিট ফার্স্ট মানেও তো খুব শক্তিশালী, কিন্তু ওটা এখানে ইউজ করা যাবে না, কারণ এখানে মূলত একটা ওয়ার্ড কোন ওয়ার্ডটা অ্যাপ্লিকেবল এটা বোঝার একটা সুন্দর ওয়ে হচ্ছে পত্রিকা পড়া, ঠিক আছে? পত্রিকা পড়লে আপনি বুঝবেন যে আচ্ছা এই ওয়ার্ডের মিনিংটা এইরকম ভাবে লিখলেই মনে হয় যে সুন্দর লাগে, ঠিক আছে? কি বললাম বুঝতে পারছেন সবাই? জি, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। এবার আমরা আসি 5 নম্বর বাক্যে। বাঙালির অনুপ্রেরণা, বাঙালির এই পোলাপাইন না ক্লাস টাইমে ভর্তি হবে, ঠিক আছে? তারপর যখন এই যে পাবে না, লিঙ্ক মিঙ্ক পাবে না, আমার দোষ যে আমি ভর্তি হইয়া লিঙ্ক পেন। আরে ভাই, আমি তো কি বলে যে প্যারার মধ্যে খেয়ে থাকি, মানুষ বোঝার চেষ্টাই করে না, ঠিক আছে? এবার দেখেন প্রশ্ন যেটা বলতেছে সেটা হচ্ছে, দাঁড়াও, গ্রুপে তো লিঙ্ক দেওয়া হয়েছে, ভালোভাবে দেখেন ভাইয়া। এই এখন বলতেছি
যে কি বলতেছিলাম ভুলে গেলাম না তো। হ্যাঁ, যে বাঙালির অনুপ্রেরণা ও বাঙালির শানিত হওয়ার আরেক নাম, তাহলে কি বলবো? কি বলতে পারি বলেন? বাঙালির কি অনুপ্রেরণা। খেয়াল করে দেখেন, এই যে জিনিসটা এখানে কিন্তু মূল সাবজেক্টটাই উজ্জ্বল আছে, যে ইট ইজ ব্লা ব্লা ব্লা। এখন আপনি তাহলে বলতে পারেন যে ভাই এখানে তো সাবজেক্টটা বলা নাই, তাহলে কি আমি লিখবো না? এটাই আপনাকে বলতে চাচ্ছি বারবার, যে অনুবাদের মেন ব্যাপার হচ্ছে তার ফিচার ঠিক আছে কিনা, বা তার প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স বা প্রাইমারি মিনিং বা সেকেন্ডারি মিনিং সবকিছু ঠিক আছে কিনা। হুবহু অনুবাদ করার কোনো প্রয়োজন আপনার নাই, ঠিক আছে? তাহলে আপনি কি লিখবেন বলেন তো দেখি, বলেন। এ- এ- The এখানে inspiration of Bangladesh. হ্যাঁ বলেন, বাক্য ইট দিয়ে শুরু করেন, বলেন। It serves as wellspring of হ্যাঁ, এই Bengali. তো এবার সুমাইয়া একটা সুন্দর ওয়ার্ড বলছে, সেটা কি? সার্ভস। এখন কিন্তু আপনি আর ইট ইজ ব্লা 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 বলেন নাই, খেয়াল করে দেখেন, দ্যাট ইজ দ্য বিউটি। এটাই হচ্ছে আপনি ব্রেনকে স্টর্মিং করতেছেন, ইট সার্ভস। আপনি যেমন একবার বলেছিলেন ইট ইজ, তখন বললাম কি ইট কনস্টিটিউটস। আপনি বললেন ইট ইজ, আমি বললাম না, ইট ইট সিম্বলাইজেস, সরি, ইট এম্বডিজ, ইট রিপ্রেজেন্টস। আপনি বললেন ইট ইজ, আমি বললাম নো, ইট সিম্বলাইজেস। আপনি এবারও বলতে পারতেন ইট ইজ, না, রাইট নাও ইউ হ্যাভ ডিসাইডেড ইট সার্ভস। তো খেয়াল করে দেখেন, একটা ইজের জায়গাতে কতগুলো ওয়ার্ড আসছে, কনস্টিটিউট, কি বলে, এমবডি, রিপ্রেজেন্ট, সিম্বলাইজেস, ঠিক আছে? সো এই ওয়ার্ডগুলা আপনাকে কিন্তু ইউজ করা শিখতে হবে, ঠিক আছে? সবসময় ইট ইজ ইট ইজ ইট ইজ লিখলে কিন্তু জিনিসটা সুন্দর লাগবে না, ঠিক আছে? ওকে, আর একটা হতে পারে ইট কম্প্রাইজ, এটাও হতে পারে, ঠিক আছে? তাহলে ইট সার্ভস কি বলেন তো? বাঙালির অনুপ্রেরণা হিসেবে সার্ভস করে, ঠিক না? ইট সার্ভস অ্যাজ দ্য কি Wellspring. আলটিমেট। সহজ ওয়ার্ড দিলাম, জান, যেহেতু কঠিন ওয়ার্ড আমারও মনে পড়তেছে না, কত মনে করুন বলে। আলটিমেট, ইট সার্ভস অ্যাজ দ্য আলটিমেট সোর্স অফ কি ইন্সপাইরেশন। এখন আপনি বলতে পারেন যে ভাই আমাকে তো বলছে বাঙালির অনুপ্রেরণা, আপনি তাহলে শুধু অনুপ্রেরণা লিখলেন কেন? এখানে বিষয়টা হচ্ছে যে এতগুলো বাক্য লেখার পর এটা বুঝতে পারতেছি এটা বাঙালির অনুপ্রেরণাকেই বুঝাচ্ছে। সো বাঙালি ইন্সপিরেশন লিখলেও হবে, আবার না লিখলেও আমার মতো হবে, আমি কোনো প্রবলেম দেখি না। সো আমি এইভাবেই লিখলাম। ভাই এনথুসিয়াজম এই ওয়ার্ডটা ইউজ করা যাবে? এনথুসিয়াজম এনথুজিয়াজম ওয়ার্ডটা আসলে, এটা আসলে অনুপ্রেরণাকে বোঝায় না, এটা বোঝায় কোনো কিছু করার আগ্রহকে বোঝায়, ঠিক আছে? এখানে এটা দিয়েন না, এটা ভালো লাগবে না। ওকে, সরি, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। ইট তারপর সার্ভস তার অ্যাজ মানে দ্য যে আলাদা আলটিমেট সোর্স আলাদা অফ ইন্সপিরেশন। আচ্ছা, আবার কি বলছে? বাঙালি শানিত হওয়ার আরেক নাম হচ্ছে এটা, ঠিক আছে? বাঙালির শানিত হওয়ার আরেক নাম, তাহলে ইংলিশ কি হতে পারে? এই যে আমরা বারবার বলি না এফেক্ট ব্লা 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 ব্লা, এরকম করে বলি না, এই অনুবাদগুলো এইভাবে করা যায়, যে ইট সার্ভস অ্যাজ দ্য আলটিমেট সোর্স অফ ইন্সপাইরেশন, ঠিক আছে? উফ, দাঁড়ান, সেই বিকালবেলা আমাদের হচ্ছে আজকে অফিসের আমার যে ব্যাচমেটরা আছে সবাইকে ইনভাইট করেছিলাম, তো সবাইকে ইনভাইট করার পর লাঞ্চে আমাদের বাসায় এসেছিল সবাই। তারপর আমি একটু ঘুমিয়েছিলাম, আমি সচরাচর দিনের বেলা ঘুমাই না কখনো। আহ শরীরে একটা জড়তা কাজ করতেছে। ও মা, অফিস নাই আজকে? কি? অফিস ছিল না আজকে? হ্যাঁ, না, আমি এটা ছিলাম, ছুটিতে ছিলাম আজকে। ও মা, শোনেন, মনে রাখবেন, এটা বলা উচিত না, যদিও ক্লাস রেকর্ড থাকবে। এটা আপনারা কোনো মন্তব্য করেন না, হ্যাঁ? একটা একটা বাক্য বলবো বাংলাদেশ ব্যাংক নিয়ে। বাংলাদেশ, মানে অনেকেই চাকরিকে বিভিন্ন গ্রেডে ক্লাসিফাই করে, ইটস ওকে, রাইট, কোনো সমস্যা নাই। বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লাক্সারিয়াস চাকরিগুলোর মধ্যে এখানে একটা। মানে অনেকে দেখবেন চাকরি করার পর দেখবেন ওই চাকরির প্রতি খুব বিরক্ত থাকে, ঠিক আছে? বাট আমি আজকে 6 বছর চলে বাংলাদেশ ব্যাংকে আমি আছি।
আপনারা হয়তো জানবেন যে আমি 2021 সালে বাংলাদেশ ব্যাংকে অফিসার জেনারেল হিসেবে ঢুকি। তারপর 2021-এর পরে পরীক্ষা দিই 21 সালেই, 22 সালে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ঢুকি, ঠিক আছে? সো ইট হ্যাজ বিন 6 ইয়ার ইফ আই কাউন্ট ফ্রম 2021 মিড, 6 ইয়ার রানিং। তো আমি এখনো বলি যে মানে রয়্যাল জব, ঠিক আছে? মানে অনেকে বলে যে হ্যাঁ অনেক জবে অনেক পাওয়ার টাওয়ার এটা সেটা, ঠিক আছে, আমার ওগুলোর প্রতি ভাই কোনো আকর্ষণ খুব একটা কাজ করে না। তো আই রিয়েলি লাভ ইট, মানে বাংলাদেশ ব্যাংকের কর্ম পরিবেশ এবং তার সাথে হ্যাঁ হতে পারে যে বিভিন্ন ইয়ের মতন খুব পশ পরিবেশ না, নো প্রবলেম, কর্ম পরিবেশটা সুন্দর। তারপর হচ্ছে কলিগ পরিবেশ, মানে আপনার সারাউন্ডিং যারা আছে কলিগ পরিবেশটা খুব সুন্দর, ঠিক আছে? যেমন আমাদের অফিসে আমরা যখন লাঞ্চ করতে বসি, আমরা একই সঙ্গে ধরেন যে 3-4 জন আইবি এর এমবিএ এর স্টুডেন্ট বসি, ঠিক আছে? সো যখন বসে আলোচনা করি, আমি আমি ডেফিনেটলি অ্যাডমিট করব যে ফালতু কোনো টপিক নিয়ে আলোচনা হয় না, টোটালি প্রফেশনাল, মজা করতেছি, আড্ডা দিতেছি। কিন্তু টপিকগুলো কি? টপিকগুলো যেমন ধরেন আমেরিকার ইকোনমি, ঠিক আছে, বিশ্বকাপ ফুটবল, তারপর যেমন ধরেন এই যে ইসরায়েল ইরান যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন ডাইভার্স টপিক নিয়ে ডিসকাশন হয়। সো এই জায়গাটা আমি খুব মানে কৃতজ্ঞতা যে না আমি খুব ভালো একটা জায়গায় জব করতে পারছি। তো আপনারাও মন দিয়ে পড়েন। কিন্তু গতকাল কি একটা হয়েছে যে ওই পরীক্ষা নাকি আইবিএ নিবে, সবাই এক কথা আইবিএ আইবিএ আইবিএ। ভাই আমি বাংলাদেশ ব্যাংকে 2বার টিকছি, সো আই নো যে বাংলাদেশ ব্যাংকের প্রত্যেকটা ব্যাচে অন এভারেজে কতটা করে ছেলে মেয়ে আইবিএ থেকে আসে, ঠিক আছে? ফ্রাঙ্কলি স্পিকিং, আইবি এর এখন পর্যন্ত একটা বড় বিগ পার্সেন্টেজ অফ ছেলে মেয়ে বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দেয় না, ঠিক আছে? তথাপি আমাদের ব্যাচেই টোটাল মনে হয় আউট অফ 188 জন ছিলাম তো 188, এর মধ্যে মনে হয় 31 জন বা 32 জন ছিল আইবিএ, ঠিক আছে? আবার এটাও দেখেছি আইবিএ থেকে পরীক্ষা দিয়ে বাদও গিয়েছে অনেকে, এটাও দেখেছি কিন্তু আমি, ঠিক আছে? সো এই সকল চিন্তাধারাগুলো বাদ দিয়ে দেন যে পাশের কোন ক্যান্ডিডেট আইবিএ থেকে আসছে, পাশের কোন ক্যান্ডিডেট বাইরে থেকে পড়াশোনা করে আসছে, এগুলো বাদ দিয়ে দেন। আপনাদের এই ব্যাচে একজন ছেলে আছে, ভদ্রলোকের নাম আমি প্রকাশ করবো না, সে হচ্ছে পড়াশোনা করছে ইন্ডিয়াতে, তারপরে পড়ছে হচ্ছে আইআইটি আইআইটি দিল্লি বা বোম্বে মনে লেখা ছিল প্রোফাইলে, ভুলে গেলাম, ঠিক আছে? তো হ্যাঁ সে পরীক্ষা দিবে দিক, সো হোয়াট, 2 ঘন্টার পরীক্ষায় দ্য পার্সন হু ইজ অফারিং দ্য বেস্ট পারফরমেন্স সেই আলটিমেটলি টিকবে। বিশ্বকাপে কি প্রত্যেকবারই সবচেয়ে বেস্ট টিমটাই বিশ্বকাপ জিতে? কখনোই না। তো এই বিষয়গুলো মাথায় রেখে পরীক্ষা দিবে, ঠিক আছে? আর আইবিএ আইবিএ পরীক্ষা নেবে, সো হোয়াট, আমি আইবিএ স্টুডেন্ট আপনাকে পড়াচ্ছি, আপনি পড়েন না, সমস্যা কি? পড়েন, চান্স পেয়ে যাবেন, টেনশন কি ভাই? খুশি হয়েছেন কথা হয় না, দুঃখ পাইলেন? জি দাদা, হ্যাঁ খুশি বলতে, ভাই, খুশি। ঠিক আছে? খুশি হয়েছে কিন্তু এখন দাদা দেখেন, ভরসা পাই না। বাঙালির অনুপ্রেরণা, ইট সার্ভস এজ দ্য আলটিমেট সোর্স অফ ইন্সপাইরেশন। তারপরে কি বাঙালির শানিত হওয়ার আরেক নাম। দেখেন, আপনি নর্মাল চিন্তা করতে পারেন যে কমা দিয়ে এন্ড দিয়ে লিখবেন দ্য নেম অ্যানাদার নেম অফ শার্পেনিং দ্য বেঙ্গলি নেশন, বেঙ্গলি নেশন, এরকম বলতে পারেন, এরকম বলতে পারেন। কিন্তু আমরা বারবার বলি আক্ষরিক অনুবাদের পরিবর্তে if we use a thematic, a metaphorical translation, it rather shows the beautiful presentation, ঠিক আছে? যেমন এটা লিখে দিয়ে আমি যদি চলে যাই আপনারা খুশি, মানে আজকে আমি কয়েকটা কমেন্ট দেখছি যে ভাই খুব কঠিন কঠিন ওয়ার্ড পড়াইতেছেন, নো, আমি একদম ভেরি ট্রান্সলেশনটা দেখানোর চেষ্টা করছি আপনাকে, যেটা ঠিক করা উচিত। হ্যাঁ ওটা না করলেও হবে। তো এই ট্রান্সলেশনটা এইভাবে করলে না আমি খুশি হব না, বিং মাই স্টুডেন্ট, ঠিক আছে? আমি বলবো কিভাবে, দেখেন, আমি বলবো তুমি এটাকে ফেলে দাও, তোমার দরকার নেই অনুবাদটা করার। খেয়াল করে দেখেন, আমি এই অনুবাদটাকে যদি বলি এইভাবে করবো তাহলে কেমন হয়, যে দা, আমি বলতে পারি না হুইচ ইজ এ ফ্যাক্ট, শর্ট করে এ ফ্যাক্ট বলতে পারি না, বলেন তো? হ্যাঁ বলতে পারি কিনা বলেন? হ্যাঁ। আচ্ছা, জি দাদা, এই ফ্যাক্ট যা কি করে, দ্যাট শার্পেন, SHARPN, দ্যাট শার্পেন্স, এই যে দ্য বেঙ্গলি নেশন না বলে আমি বলতে পারি দ্যাট শার্পেন্স কি, দান আওয়ার ন্যাশনাল স্পিরিট। এই আওয়ার ন্যাশনাল স্পিরিট দিয়ে তো বাঙালি জাতিকেই বোঝাচ্ছে। সো বারবার কেন বাঙালি নেশন লিখবেন ভাই, ন্যাশনাল স্পিরিট চলে আসলো। এখন দেখেন যে দ্যাট যদি বাদ দিয়ে দেই
তাহলে শার্পেন্সটা কি হবে? Sharpening. দেখছেন ক্লজ আপনার Sharpening. ট্রান্সলেশনকে কত সুন্দর করতে পারে। ইট সার্ভস অ্যাজ দ্য আল্টিমেট সোর্স অফ ইন্সপিরেশন, এফেক্ট শার্পেনিং আওয়ার ন্যাশনাল স্পিরিট। কেমন হয়েছে বলেন এবার? হ্যালো, জি দাদা। জি দাদা সুন্দর হয়েছে সুন্দর দাদা। হয়েছে। জি দাদা, এত কষ্ট করে অনুবাদ করার পর ওকে জি দাদা। খুবই ভালো হয়েছে। হ্যাঁ, পাম দিবেন একটু, বাতাস দিবেন না যে ভাই সেরা, বস সুপার। এবার 6 নম্বর, এই যে দেখেন, মুক্তিযুদ্ধই আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ। তো নর্মালি কি হবে যে লিবারেশন ওয়ার ইজ আওয়ার পাস্ট প্রেজেন্ট এন্ড ফিউচার, ঠিক না? ঠিক আছে না? এখন জি দাদা। বলেন এই জিনিসটাকে আপনি আর কিভাবে এক্সপ্রেস করতে পারেন? এই সিম্পল একটা বাক্য যার প্রত্যেকটা মিনিং আপনি জানেন, চ্যাট বক্সে লিখে দেন। জ্যোতি লিখেছেন ইট অকুপাইস, ওই ইয়ের সময় খুব সুন্দর একটা জিনিস লিখেছেন, থ্যাংক ইউ। এটা আমার মাথাতেও আসে নাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এক বদমাইশ লিখছে ক্রিম, সেই হ্যাঁ। একজন লিখেছেন লিবারেশন ওয়ার লিখে নিব ডিপিক্টস আওয়ার হিস্ট্রি। ডিপিক্টস আওয়ার হিস্ট্রি, সুন্দর ওয়ার্ডটা, খারাপ বলেন নাই, ওয়ার্ডটা তো অবশ্যই ভালো, ওয়ার্ডটা নিঃসন্দেহে ভালো। আর কিছু লিখেন ইট শেপস, ইট প্রিজার্ভস, হ্যাঁ। ইট অলসো ইন্ডিকেটস ওয়ার্ডটা খুব কমন, এটা আমরা লিখবো না। একজন বলেছেন ডেপিক্টস মানে কি? ডেপিক্ট মানে হলো চিত্রায়িত করা। আই রিপিট, ডেপিক্ট মানে হচ্ছে কোনো কিছু কি করা, চিত্রায়িত করা। দেখি আপনার একজন বলেছেন ইট এনকম্পাসেস, ঠিক আছে, এটা সুন্দর ওয়ার্ড, ঠিক আছে। হ্যাঁ, এই যে কি বলে যে, আমি এখান থেকে তাহলে কোনটা নিব? আমরা কি বলতে পারি বলেন? আমরা আমরা একটু দাঁড়ান, জল খাই আর ভাবি, ঠিক আছে। মুক্তিযুদ্ধ আমাদের অতীত, এখানে একটা খুব কঠিন ওয়ার্ড মনে পড়তেছে কিন্তু এই ওয়ার্ডটা লিখবো না, এর জন্য ভাবতেছে অন্য সহজ কিছু লেখা যায় কিনা, ঠিক আছে। আহ আহ, আমরা এইভাবে লিখি তাহলে, যেটা আপনারা অনেকগুলো ওয়ার্ড দিয়েছেন, আমরা লিখি ইট প্রিজার্ভস আওয়ার পাস্ট। ইট প্রিজার্ভস আওয়ার পাস্ট, এটা আমাদের অতীতকে প্রিজার্ভ করে রাখে, ঠিক আছে। তারপরে আমরা কি বলবো? Defines our present. আমাদের বর্তমানকে কি করে, গঠন করে, মানে Reinforce. বর্তমানে গঠন করা, ঠিক আছে। বর্তমান মানে কি? বর্তমানকে গঠন করা, ঠিক আছে। তাহলে ইট প্রিজার্ভস আওয়ার Structures our পাস্ট। present. হ্যাঁ, Structures our present. Structures our present. ইট স্ট্রাকচারস, দাঁড়ান দেখি, আমরা বলতে পারি ইট, এই যে কম্প্রাইজ ওয়ার্ডটা বলছিলাম, এটা এখানে মেরে দিই তাইলে, ইট কম্প্রাইজেস আওয়ার প্রেজেন্ট, ঠিক আছে। দাদা ইট এডিফাইস বলা যায়? কোনটা? এডিফাইস। এডিফাইস তো দালান কোঠা, এডিফাইস বলতে পারেন, নির্মাণ করা ইউজ করতে পারেন, সমস্যা নেই। সো ইট প্রিজার্ভস আওয়ার পাস্ট, কম্প্রাইজেস আওয়ার প্রেজেন্টস, এন্ড কি বলবো, ভবিষ্যৎ কি করতে পারে বলেন? হ্যাঁ দিলাম, Defines our future. না, নেভিগেটস আওয়ার ফিউচার, ঠিক আছে, শেষ। উনি যা বলছে আমি তাই লিখছি একটু প্রফেশনাল ওয়েতে। ইট প্রিজার্ভস আওয়ার পাস্ট, কম্প্রাইজেস আওয়ার প্রেজেন্ট অ্যান্ড নেভিগেটস আওয়ার ফিউচার। ওয়াও, আমি খুশি অনুবাদ করে। আমাকে যদি এর মধ্যে 0 দেয় তাতেও আমি খুশি, বা আমার কাছে ভালো লাগছে অনুবাদ করে, ঠিক আছে। ভাইয়া প্রিজার্ভস এর পিটা কি ইচ্ছা করে বড় করে লিখছেন নাকি আচ্ছা, ভুল এটা করে? মনে হয় ভুলবশত ক্যাপিটাল প্রেস পড়ছে, সরি। হ্যাঁ, এটাই ঠিক আছে দাদা, বেশি কঠিন ওয়ার্ড না, আবার সুন্দর। জোরে বলেন আপু, বুঝি নাই।
বললাম দাদা কমেন্ট বক্সে অনেক কঠিন কঠিন ওয়ার্ড দিছে, পাজল হয়ে যাচ্ছে। এটাই ঠিক আছে যে আপনার মানে বেশি কঠিন ওয়ার্ড না, আবার শুনেন, সুন্দর পাজল হবেন অনুবাদটা না, হয়েছে। শুনেন, পাজল হবেন না। একটা জিনিস বলি, ধরেন আমার এই মুহূর্তে 318 জন ক্লাস করতেছে। এখানে আমি যদি বলি, হ্যাঁ, আমি যদি বলি যে ভাই তোমার নাম কি, এখন আহ, সবাই মনে করেন লিখলে আমার নাম সুমন, রহিম, করিম, যদু, মধু, ঠিক আছে, মধুসূদন, সব লিখতেছেন। তাহলে আপনি কি ভাববেন যে ও মাই গড সবার এত নাম, নাকি আপনি ভাববেন আচ্ছা প্রত্যেকের একটা করে নাম? আপনি ভাববেন প্রত্যেকের একটা করে নাম, তাই অনেক নাম মনে হচ্ছে। তো সবাই একটা করে ওয়ার্ড লিখছে, আপনার কাছে মনে হচ্ছে যে অনেক, সবাই এত পারে না, এক একজন একটা দুইটা করে পারে। সো কালেকটিভলি দেখে আমার কাছে মনে হচ্ছে সবাই অনেকগুলা পারে। সো বিষয়টা ঠান্ডা মাথায় ভাববেন, যে কোনো একটা সিচুয়েশন দেখেই সঙ্গে সঙ্গে নন প্লাস হয়ে যাবেন না। নন প্লাস মানে কি বলেন তো? একটা কথা বলবো বলেন। দাদা, আপনি যে ওয়ার্ড গুলো দিয়ে হতভম্ব এটা দাদা। যেগুলো মানে বুঝি না কি বললেন। মানে বলতে যাচ্ছে যে আপনি যেগুলো ওয়ার্ড নন দিয়ে এগুলো প্লাস করছেন, মানে হতভম্ব, যারা নন প্লাস মানে যে কথা বলতেছে সেটা বলো, শুনি না, বলেন। হতভম্ব মানে দাদা। আরে ভাই, নন প্লাস মানে হতভম্ব, বুঝছি তো। উনি আর একটা কথা বলতেছেন, আর একজন, উনি বলুক না, শুনি একটু, বলেন। মানে আপনি যে ওয়ার্ড গুলো দিয়ে এগুলো মানে ম্যাক করতেছেন, কিন্তু ওয়ার্ড গুলো সবগুলো নতুন নতুন লাগতেছে। মানে বুকআপ ক্লাসটা কোথায় হয় বা এই ওয়ার্ড গুলো মানে একটু শেখার জন্য ছিলাম। এই ওয়ার্ড গুলোর কিছু পাবেন আপনি ওয়ার্ড স্মার্ট পড়লে পাবেন, ঠিক আছে। আর জি কিছু তো হচ্ছে সাবজেক্ট ওরিয়েন্টেড ওয়ার্ড, হ্যাঁ। যেমন জি স্যার। ধরেন যে ভাই মুক্তিযুদ্ধ আমাদের ভবিষ্যৎ, তা আমি কি লিখছি যে ইট নেভিগেটস আওয়ার ফিউচার। এখন আপনার মাথায় আসবে কি, এ কি রে, লোকে পাগল না ছাগল, বললো ইট ইজ আওয়ার ফিউচার, না লিখছি ইট নেভিগেটস আওয়ার ফিউচার। তো নেভিগেট ওয়ার্ডটা যে আনলাম, মানে চালনা করে, ভবিষ্যৎকে চালনা করে, তো নেভিগেট ওয়ার্ডটা যে আনলাম, এটার জন্য আমি বলবো যে একটা গ্রেটেস্ট সোর্স হচ্ছে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোর্সেস হচ্ছে নিউজ পেপার। নিউজ পেপার পড়লে আপনি দেখবেন যে এই ধরনের ওয়ার্ডগুলোকে খুব ফ্রিকোয়েন্টলি আপনার কি করা হয়, ইউজ করা হয়। মানে সেন্টেন্সের যে, মানে কি বলবো, একটু ডেকোরেশনের যে বিষয়টা থাকে, হ্যাঁ, আপনার যে এমবেলিশমেন্ট একটা ওয়ার্ড বললাম, এই যে ওয়ার্ডটা থাকে, হ্যাঁ, এই সংকৃত ওয়ার্ডগুলো এভাবে আসবে। আর একটা ধমকতে থামাইলাম, কি নন প্লাস মানে কি বলছেন বলেন? হতভম্ব করছিলাম। হ্যাঁ, দাদা, হতভম্ব বলছিলাম। হতভম্ব, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। একটার কথার মধ্যে আরেকটা কথা ঢুকা দিয়ে না, ঠিক আছে। নন প্লাসড মানে হচ্ছে গিয়ে কি হতভম্ব। নন প্লাসডের আর কোন শব্দ কি পারি আমরা? মনে রাখবেন, মনে রাখবেন, নন প্লাসের কিছু আনকমন ওয়ার্ড আছে। পাজল, পারপ্লেক্সড, পারপ্লেক্সিং মানে যে হতভম্ব করে ফেলে, পারপ্লেক্সড মানে হতভম্ব। আরো কিছু ওয়ার্ড শিখিয়ে দেই, আপনারা এগুলা পড়ছেন হয়তো কোথাও। সবচেয়ে বড় ওয়ার্ড নন প্লাস কোনটা জানেন? সেটা হচ্ছে ফ্লেভার জেস্টেড, FLABERGASTED, ফ্লেভার জেস্টেড। এটা কি শুনেন, শশী থারুরের ইউজ আমি করা যা ওয়ার্ড? পড়াবো তার 20%, 30% যদি নিতে পারেন তাহলেই আপনার হয়ে যাবে ভাই। তাহলে এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, আমি একটু এটাকে প্লি লিখে দিই, এবার ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। সো পড়বেন, পড়তে হবে। তাহলে আমরা লিখলাম যে মুক্তি, ইট প্রিজার্ভস আওয়ার পাস্ট, কম্প্রাইজেস আওয়ার প্রেজেন্ট অ্যান্ড নেভিগেটস আওয়ার ফিউচার। দেখেন, একটা সিম্পল জিনিস বলি, আপনি এই পুরো প্যাসেজটা জেমিনি কিংবা চ্যাট জিপিটিকে দিয়ে দিলে ওকে ওকে আপনাকে অনেক সুন্দর ট্রান্সলেশন করে দিবে না? দিবে, কিন্তু আপনি তারপরও টাকা খরচ করে আমার কাছে পড়তেছেন, কারণ কি আপনি এটা দেখতে চাচ্ছেন যে অ্যাজ এ পার্সন সে কতটুকু হোল্ড করে, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, আপনি তো সুনাম শুনছেন। থার্ড থিং, যে হিউম্যান ব্রেইন এআই কে অ্যাভয়েড করে কিভাবে কাজ করতেছে। কারণ এক্সাম হলে তো আমি এআই নিয়ে ঢুকতে পারবো না, পারবো? না আহ, দাদা। পারবো না কিন্তু, ঠিক আছে। সো এটা বুঝতে হবে আপনাকে, ওকে। সো এটার জন্য আপনি এখানে টাকা খরচ করে পড়তেছেন, তো আপনি কেন খেই হারায় ফেলবেন? আপনাকে পড়তে হবে। আপনি যতটুকু পারেন ক্যারি করেন, যতটুকু। যেমন ধরেন আপনি আমাদেরকে এগিয়ে যেতে হবে। সকাল জল দিস না, মানে ঠান্ডা পানি থাকলে দিতে বলা হয়, ঠিক আছে, এটা গরম পানি।
আমাদেরকে এগিয়ে যেতে হবে এই মুক্তিযুদ্ধের চেতনাকে আলোকবর্তিকা হিসেবে গ্রহণ করে। আচ্ছা, তা আমি যদি নর্মালি ট্রান্সলেট করি তাহলে কি হবে? উইল হ্যাভ টু অ্যাডভান্স, উইল উইল হ্যাভ টু অ্যাডভান্স। আমরা কি লিখবো? যে ধরেন লিখলাম যে হোয়াইল এমব্রেসিং। আমাকে শুনতে পারছেন সবাই? জি ভাই, হ্যাঁ শোনা দাদা। যাচ্ছে। হ্যালো, হ্যাঁ। উই উইল হ্যাভ টু হ্যাঁ জি দাদা শোনা যাচ্ছে। অ্যাডভান্স হোয়াইল, সরি, আমরা লিখবো যে এরকম করে হোয়াইল লিখলাম না, জান, বাই এমব্রেসিং মানে গ্রহণ করে, ঠিক আছে? কি গ্রহণ করে? বাই এমব্রেসিং, The বাই spirit এমব্রেসিং, of বাই এমব্রেসিং হোয়াট, বাই এমব্রেসিং কি বলেন না? adopting the spirit of বাই By এমব্রেসিং embracing দ্য the স্পিরিট enlightenment and অফ দ্য the লিবার। enlightenment হবে। দাদা enlightenment হবে। এনলাইটেনিং, যেটাই বলেন আর কি, এই ধরনের একটা ট্রান্সলেশন হবে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি মনে করেন এই ট্রান্সলেশনটা লিখে আপনি হ্যাপি, তাহলে তো আমার এখানে ভর্তি হওয়ার দরকার ছিল না ভাই। কারণ হচ্ছে গিয়ে কি, কারণ আপনি এই ট্রান্সলেশনটাকে বা চেঞ্জ করবেন। কিভাবে চেঞ্জ করবেন? আসেন চেঞ্জ করি। আপনি আপনি লিখবেন হচ্ছে অন্যভাবে। আপনি কিভাবে লিখবেন? আপনি লিখবেন উই মাস্ট, উই মাস্ট কি, উই march মাস্ট ahead অ্যাডভান্স, আমরা অবশ্যই এগিয়ে যাব, বাই এমব্রেসিং মানে আলিঙ্গন করে বা গ্রহণ করে। কি গ্রহণ করে? মুক্তিযুদ্ধের চেতনাকে গ্রহণ করে। কি হিসেবে? আলোকবর্তিকা হিসেবে। তা আমরা কি লিখবো? মুক্তিযুদ্ধের চেতনা। এই যে চেতনা ওয়ার্ডটা, স্পিরিট, অলরেডি তো আপনি একবার ইউজ করেই ফেলেছেন, তাহলে আর কেন ইউজ করবেন? তাহলে কি লিখতে পারি? বাই এমব্রেসিং দা ইথোস। বলেন তো ইথোস মানে কি? হ্যালো, চেতনা। চেতনা বোঝায়, ঠিক আছে? তো এই যে মানে একটা জিনিসকে বুঝাইলাম, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই ইথোস ওয়ার্ডটা যখন আপনি আনবেন, আম, আপনি তখন মনে করেন যে আমার থেকে টাকা খরচ করে পড়ে কিছু শিখলেন। এটাই তো লার্নিং। তো উই মাস্ট অ্যাডভান্স বাই এমব্রেসিং দ্য ইথোস। ইথোস অফ হোয়াট? ইথোস অফ দ্য লিবারেশন ওয়ার। ইথোস অফ দ্য লিবারেশন ওয়ার। এবার কি লিখবো? কি হিসেবে? আলোকবর্তিকা হিসেবে। অ্যাজ কি? অ্যাজ আওয়ার হোয়াট বলেন তো? beacon of hope, beacon of beacon, light অ্যাজ আওয়ার কি? বিকন অফ beacon of লাইট। light অ্যাজ আওয়ার বেকন অফ লাইট। ওকে, লিখলাম, সমস্যা নেই, সুন্দর ওয়ার্ড বলছেন। বিকন অফ লাইট না বলে আমরা গাইডিং বিকন বলতে পারি। কি বলতে পারি বলেন? গাইডিং বিকন। এখন দেখেন একটা মজার বিষয় বলি, এই অনুবাদটাও ঠিক, এই অনুবাদটাতে কোনো ভুল আমি দেখি না। এটা ইটসেলফ ইজ এ ভেরি গুড ট্রান্সলেশন, বাট উই ক্যান থিঙ্ক অফ সামথিং এলস। আমরা বলতে পারি উই মাস্ট অ্যাডভান্স বাই এমব্রেসিং দ্য ইথোস অফ লিবারেশন ওয়ার। ভালো কথা। এই অ্যাজ বাদ দিয়ে এই লিবারেশন ওয়ার্ডটাকে আমি যদি কমা দিয়ে বলি হুইচ ইজ আওয়ার গাইডিং বেকন, তাহলে হুইচ কেটে দিলাম আর ইজ কেটে দিলাম, হয়ে গেল আওয়ার গাইডিং বেকন। প্রফেশনাল ট্রান্সলেশন। উই মাস্ট অ্যাডভান্স বাই এমব্রেসিং দ্য ইথোস অফ দ্য লিবারেশন ওয়ার, কমা, আওয়ার গাইডিং বেকন। তো আমি কিন্তু হিসেবে, হিসেবে জিনিসটাকে বাদ দিয়ে দিয়েছি একটা কমার মাধ্যমে। খেয়াল করে বলছেন, দেখলেন বিষয়টা? হ্যালো। জি দাদা। হুম। তাহলে এই যে আমি একটা ট্রান্সলেশন করে ফেললাম, 7টা শব্দ করছি। এই ট্রান্সলেশনটা পুরোপুরি করব, দেখি আমি পুরোপুরি আজকে তো পারবো না, যতটুকু পারি। আজকে হয়তো 10 পর্যন্ত করে অফ করব, তারপরে ক্লাসে বা 10 পর্যন্ত করবো, ঠিক আছে? এইবার দেখেন, আমাদের জীবনের যাবতীয় প্রাপ্তি, স্বপ্ন, স্বাদ
মানে আমি কিন্তু বারবার বলেছি বিসিএস এর একটা বড় ফাইজলামি হইলো এমন সব ওয়ার্ড দিয়ে দিবে একটা বাক্যের মধ্যে যে মাথা মোথা পরীক্ষার হলে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তা আমাদের জীবনে যাবতীয় প্রাপ্তি, ঠিক আছে, হ্যাঁ, স্বপ্ন, স্বাদ, পরিকল্পনা সবকিছু হতে হবে কি মুক্তিযুদ্ধের চেতনা কেন্দ্রিক, ঠিক আছে? তাহলে কি হবে? ইংলিশ কি হবে? নর্মাল যদি ট্রান্সলেশনটা করি কি হবে? যে আওয়ার অ্যাচিভমেন্টস, হ্যাঁ, আওয়ার অ্যাচিভমেন্টস, তারপরে কি ড্রিমস, হ্যাঁ, ডিজায়ার্স, হ্যাঁ, Aspiration. and plans will be based on the spirit of liberation where হয়ে গেল তো, ডান, এটা তো ডান, এটা তো কোনো সমস্যা আমি দেখি না। ইটস এ গুড ট্রান্সলেশন, বাট আই উড সে যে না, এটাকে আমি নিব না, এটাকে আমরা নিব না, এটাকে আমরা না নিয়ে লিখবো কি পোলাপানি কি লিখতেছে কমেন্ট বক্স, ওই কমেন্ট বক্সে লিখে না, চুপ করে বসো। accomplishment এখন আমরা কি accomplishment লিখবো? আমরা এই অনুবাদটা এইভাবে করবো না ভাই, আমরা অনুবাদটা করবো অন্যভাবে। দেখেন কিভাবে করি। আমরা লিখবো, এটাকে আমি নিচে নিচে নামাই দিই, এই অনুবাদটাকে নিচে নামাই দিই, এই যে নিচে নামাই দিলাম। নিচে নামাই দিয়ে আমি লিখবো কি জানেন? আমি লিখবো যে আমি লিখবো এইভাবে, আওয়ার, আমাদের। আওয়ার না লিখে আমরা কি লিখবো? আমরা লিখবো যে এভরি অ্যাচিভমেন্ট, ড্রিম। তো ড্রিম ওয়ার্ডটাকে আমরা কি লিখতে পারি বলেন? আমরা বলতে পারি হচ্ছে অন্য Ambition. কিছু, অ্যাসপাইরেশন। কি বলতে পারি? এখন স্বাদ বলছি ডিজায়ার, তাহলে আম, এটাকে কি লিখতে পারি বলেন? কিছু একটা বলেন, ডিজায়ারের পরিবর্তে কিছু একটা বলেন। Blueprint, দাদা। আমরা বলবো অ্যানভিশেসমেন্ট, মানে একটা লালিত স্বপ্ন, ঠিক আছে? তো এভরি অ্যাচিভমেন্ট, দেখেন এই ওয়ার্ডটা, আমি এনভিশমেন্ট ওয়ার্ডটা আমার ইনস্ট্যান্ট মাথায় আসে না, আমি নিজেও ভাবতেছিলাম, ঠিক আছে? এভরি অ্যাচিভমেন্ট, অ্যাসপাইরেশন, এনভিশমেন্ট, পরিকল্পনার ইংলিশ লিখছেন কি? প্ল্যান। কে ভাই? প্ল্যান না বলে আপনি বলতে পারেন না যে Blueprint. স্ট্র্যাটেজিস, বলতে পারেন কি Framework, না? দাদা। হ্যাঁ, Blueprint. Framework. ফ্রেমওয়ার্ক, ডেফিনেটলি বিউটিফুল ওয়ার্ড, ঠিক আছে? তো আমি ধরেন নিলাম যে স্ট্র্যাটেজিক, স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, এইভাবে লিখলাম, একটু সুন্দর করে দিলাম, ঠিক আছে? ফ্রেমওয়ার্ক। এভরি অ্যাচিভমেন্ট ইজ অ্যাসপাইরেশন, অ্যাম্বিশমেন্ট, স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক। এখানে একটা এন্ড দিয়ে দিই তাহলে, অ্যান্ড স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, এটা কি হবে? মাস্ট বি, মাস্ট বি, মাস্ট বি হোয়াট? কি না, কি হবে বলেন? Centered around. বুঝি নাই, আবার বলেন। লিবারেশন ওয়ার সেন্ট্রিক। Centered around the spirit. হতে পারে, হতে পারে। দাদা লিবারেশন ওয়ার সেন্ট্রিক দিলে কেমন? Revolve. Centralized, sir. যে সেন্টার্ড অন দা স্পিরিট অফ দা লিবারেশন ওয়ার, হতে পারে না? সেন্টার্ড অন, একটা নতুন একটা ফ্রেজ আমরা জেনারেট করলাম, জেনারেট করি না, এটা আগে থেকে আছে, না থাকার কি আছে? এভরি অ্যাচিভমেন্ট, অ্যাসপাইরেশন, অ্যাম্বিশমেন্ট এন্ড স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক মাস্ট বি সেন্টার্ড অন দ্য স্পিরিট অফ দ্য লিবারেশন ওয়ার, ঠিক আছে? হয়ে গেল। সবাই বুঝতে পারছেন? দাদা সেন্টারটা বদলে এখানে এনভিশমেন্ট অর্থ কি? এনভিশেসমেন্ট মানে হচ্ছে কোনো, মানে আমার থাকে না আমাদের মনে লালিত স্বপ্ন, হ্যাঁ, যে উই আর এনভিশেজিং এ ইকোনমিক্যালি সলভেন্ট বাংলাদেশ, এরকম বলি না, এটাকে বোঝায় আর কিছু না, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি দাদা। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এবার কি বলছে? এবার বলছে যে কেননা মুক্তিযুদ্ধই আমাদের জাতিসত্তার ভিত্তি,
আমাদের বেঁচে থাকার এবং এগিয়ে চলার কি কি বলেন একমাত্র অবলম্বন। তাহলে একটা বিশাল কঠিন জিনিস হয়ে গেল গা, ঠিক না? আহ, এইবার একটা মজার জিনিস শিখাবো, এটা আপনারা কেউ পড়েন নাই আমার মনে হয়, ঠিক আছে? টেকনিক্যাল বিষয়, পড়ি শিখি, বা লস তো নাই, ঠিক না? লস আছে কোনো? হ্যালো, আমি ব্যক্তিগতভাবে না দাদা শিখান। যদি আমি এক্সাম হলে থাকতাম এই মুহূর্তে, আমি এই বাক্যটা আলাদাভাবে অনুবাদ করতাম না। আমি কিভাবে করতাম আপনাকে দেখাই, দেখেন, শিখে রাখেন, কাজে লাগবে। শুনেন, আমরা পড়াই তো, অনেকে আমাদের নামে একটা কমপ্লেন দেয় আমরা খুব শো অফ করি। আমরা আসলে কোনো শো অফ টফের মধ্যে নাই ভাই, থাকি সারাদিন মাইন্ড কাচ্ছি পাই, বুঝেন নাই? তো শো অফ করার সময় নেই। কিন্তু আমি চাই কি যে না, ছেলে মেয়েরা কিছু আনকমন জিনিস শিখুক, যেটা দিয়ে সে একটা স্যাটিসফ্যাকশন ফিল করবে। হ্যাঁ, এই যে দেখেন, আপনি একটু খেয়াল করে দেখেন, উপরে যদিও দুইটা বাক্য আছে যে আমাদের জীবনের যাবতীয় প্রাপ্তি, স্বপ্ন, স্বাদ, পরিকল্পনা সবকিছু হতে হবে মুক্তিযুদ্ধ চেতনা কেন্দ্রিক। খেয়াল করে দেখেন পরের অংশটা চাইলে আমরা এই ফুল স্টপ বাদ দিয়ে এইভাবে চিন্তা করতে পারতাম, কেন না ব্লা 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 বলতে পারতাম কিনা? জি দাদা বলেন। তাহলে এখানে আমি কি লিখতে পারতাম? বিকজ লিখতে পারতাম না? হ্যাঁ বলেন দাদা, ফর বলতে লেখা পারতাম না? যেত না? হ্যালো, However, হাওয়েভার কেন? বিকজ, কারণ। দাদা ফর লেখা যেত না? বিকজ দিয়ে আমি কি লিখবো? বিকজ দিয়ে আমি লিখবো বিকজ ইট ইজ, মানে স্পিরিট অফ লিবারেশন ওয়ার, ইট ইজ হোয়াট, বলেন। বেডরক, the base. বেসমেন্ট হবে না, পিলার অফ নেশনহুড। কি বললেন? বেডরক কে বললেন, তাকে থ্যাংক ইউ। কি বলছেন ওয়ার্ডটা আবার বলেন। বেডরক অফ আওয়ার রেজিলিয়েন্স। হ্যাঁ, ইট ইজ দ্য বেডরক অফ আওয়ার কি ন্যাশনাল আইডেন্টিটি। ঠিক আছে, সুন্দর একটা ওয়ার্ড বলছেন, আইডেন্টিটি। হ্যাঁ, ইট ইজ দ্য বেডরক অফ আওয়ার ন্যাশনাল আইডেন্টিটি। হ্যাঁ, তাহলে কি হলো? আমাদের জাতিসত্তার ভিত্তি, বেঁচে থাকার এবং এগিয়ে চলার একমাত্র অবলম্বন। তাহলে কি হবে? Serving and as the সোল, অবলম্বন ইংলিশটা কি বলেন তো? হ্যালো, ultimate anchor, রিলায়েন্স দাদা। Pillar. রিলায়েন্স মানে নির্ভরতা, নির্ভর করা। অবলম্বন আর নির্ভরতা এক না, অন্য কিছু বলতে হবে। ডিপেন্ডেন্স, স্টেক আর সার্ভাইভাল। soul sustenance, এই দাঁড়ান দাঁড়ান, এক আপু বলছে সোল সাস্টেনান্স। এই তো পারছেন, পারলেন কেমনি ওয়ার্ডটা? সুন্দর তো, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কই পড়ছেন ওয়ার্ডটা বলেন? হ্যালো, তা কি বললাম? অ্যান্ড সোল সাস্টেনেন্স অ্যান্ড গ্রোথ, এবং একমাত্র অবলম্বন আমাদের টিকে থাকার এবং উন্নতির বা মানে এগিয়ে চলার বোঝাচ্ছি। এবার একটা মজার বিষয় বলি, দেখেন, এই বিকজটা না ইউজ করবেন না, মাঝে মাঝে একটু প্রফেশনাল হবেন। একটা এম ড্যাশ দিয়ে দেন, দিয়ে লিখেন ফর, দেখেন কি সুন্দর লাগে। এই ফরটা এখানে বিকজ বোঝাচ্ছে। মনে থাকবে না ভুলে যাবেন বলেন? মনে থাকবে দাদা। আচ্ছা, আজকে অনেক বকবক করে ফেলাইছি, তাহলে আমরা এই বাক্যটা কি করলাম, 8 নম্বর এবং 9 নম্বর বাক্যটা একসঙ্গে ট্রান্সলেট করলাম। এটা কি ভুল? না, এটা আমি ব্যক্তিগতভাবে ভুল বলবো না, কারণ অনুবাদের মূল কথাই হলো যে ইউ উইল এক্সপ্রেস দ্য হোল থিম, ঠিক আছে? আর এখানে আরেকটা পার্ট আছে, আরেকটা পার্ট আমরা হচ্ছে করব, কালকের ক্লাসে শুরু করবো, ঠিক আছে? এটা আমি আপাতত রেখে দিচ্ছি। ওকে, দাদা আগামীকাল ক্লাস হবে? আগামীকাল অবশ্যই ক্লাস হবে, কেন হবে না ভাই? আপনাদের তো বলাই ছিল পরীক্ষা যদি আগায় আসে 7 দিনের মধ্যে 6 দিনই ক্লাস হবে।
আর পরীক্ষা পিছিয়ে গেলে কি হবে, পরীক্ষা যদি যদি জুলাইয়ের মিডে হয়, অগাস্টে যদি মিডে দাদা এক্সাম একটু হয়, সময় নেই তো নিচে হাতে। স্ক্রল করবেন প্লিজ, আমি লেখাটা কমপ্লিট করতে পারিনি। কোনটা আপু, স্ক্রল করবো নিচের দিকে? একদম নিচে নিচে নিচের নেন। লাইন, এইটা না দাদা, হুম। লাস্টে যেটা করলেন ট্রান্সলেট সেটা। এই যে ফর ইট ইজ দ্য বেডরক অফ আওয়ার ন্যাশনাল আইডেন্টিটি, হ্যাঁ হ্যাঁ ফাউন্ডেশন অফ আওয়ার ন্যাশনাল আইডেন্টিটি, এটা কমা লাগবে। আমি গ্রামারলিতে টাইপ করতে করতে এখন মোটামুটি গ্রামারলি কোন ভুলটা বলবে আমি জানি, যেমন এই ওয়ারের ক্ষেত্রে কি আমি খুব ভালো করে জানি, ও বলবে যে ভাই এম ড্যাশ দিয়ে না কমা দেন, ঠিক আছে? এটা মোটামুটি মুখস্থ হয়ে গেছে আমার, যে ও কি ভুল ধরবে আমাকে। ওকে, নাও উই আর মোটামুটি হ্যাপি। হ্যাঁ, তাহলে আমার আজকে প্ল্যান ছিল পুরোটাই অনুবাদ করাবো, কিন্তু আর পারতেছি না, ক্লান্ত হয়ে গেছি। তাহলে আমরা মোটামুটি অর্ধেক অনুবাদ করে ফেলেছি। আমাদের বাক্য বাকি আছে কয়টার? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, নয়টা, দশটা, 11টা বাকি আছে। ওগুলো নেক্সট ক্লাস অনুবাদ করে ফেলবো, ঠিক আছে? আহ, আপনাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিব, একটা ছোট্ট হোমওয়ার্ক দিব, বেশি বড় হোমওয়ার্ক দিব না। আমি যে জায়গাতে ডাউনলোড লিংক আপডেট করব আজকে, ওই জায়গাতে শুধু এই প্যারাটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, এই হলুদ প্যারাটা আপনার অনুবাদ করবেন নিজেরা, ঠিক আছে? আর বাকি দুইটা অনুবাদ আমি নিজে করব। নেন, আপনারা ধরেন, এটাকে স্ক্রিনশট নিয়েছেন? জি দাদা, ডান। নিয়েছেন, এটা অনুবাদ করে দিবেন, ঠিক আছে? আমি দেখবো কিরকম অনুবাদ করেন আপনারা, নাহলে মারবো সবগুলো দাঁড়ান। ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে? সবাই ভালো থাকেন। আচ্ছা ভাইয়া, দাদা আমাদেরকে তাহলে তো কি দেয়া হবে জুনের জুলাই স্যার? মিডলে পরীক্ষা হবে না? এখন বিষয়টা হচ্ছে কি, আমরা তো মোটামুটি দেখেন, ইউ উইল প্রিপেয়ার ফর দ্য ওর্স্ট, সবচেয়ে খারাপ ইয়ের জন্য প্রিপারেশন নিবেন। So, যেহেতু মার্কেটে চলতেছে জুলাই, তো ধরে নেবেন যে জুলাইয়ের সেকেন্ড উইকে বা থার্ড উইকে পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে? আর যেহেতু অগাস্টের সেকেন্ড উইকে আমাদের রিটার্ন বলতেছে, তো আমাদের হাতে কিন্তু সময় নেই, আমাদের হাতে সময় আছে আরো সর্বোচ্চ 50 দিন টানা ক্লাস নিতে হবে। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই ভাই, ঠিক আছে? পড়তে হবে, ধুমায় পড়তে হবে। আমার রেকর্ড আছে, আমি রাত 2:30 পর্যন্ত, 1:30 পর্যন্ত ক্লাস নিছি। এখন তো শরীর কুলায় না, তাই নিতে পারি না, ঠিক আছে? ভাইয়া, আমি ওকে, একটা প্রশ্ন করব। এটাই বয়স লাস্ট তো বেশি হয় নাই। হ্যালো। বলেন। আচ্ছা ভাইয়া, আমরা যে অফিসার জেনারেল পরে সিনিয়র অফিসার এগুলোর যে মানে অ্যাপ্লাই করি, সেখানে তো হ্যাঁ, অন্যান্য যে ইয়াগুলা ব্যাংক গুলাতে আমরা চয়েস দেই আর কি। তো বাংলাদেশ ব্যাংকে বুঝি নাই, যখন আবার নাকি বলেন তো, ওরা আবার নেয়, বলেন, বুঝি নাই। মানে আমরা যে এখন অ্যাপ্লাই করতেছি না অফিসার জেনারেল, তারপর হচ্ছে ক্যাশ, হ্যাঁ, এগুলোতে তো হ্যাঁ, এখানে তো আমরা ব্যাংকের চয়েস লিস্ট দেই, তাই না? ওইখানে তো আর বাংলাদেশ ব্যাংক থাকে না। তাহলে বাংলাদেশ ব্যাংকে যখন নাকি লোক প্রয়োজন হয়, তখন ওনারা মানে কোত্থেকে নেয়? এসব ব্যাংক থেকে কি নিয়ে নেয় নাকি? বাংলাদেশ ব্যাংকে কোথায় লোক প্রয়োজন হয় কথাটা বুঝি নাই আমি অত। মানে ভাইয়া, আপনি যে বললেন যে অফিসার জেনারেলে আপনি বাংলাদেশ ব্যাংকে একবার জব করেছেন। হ্যাঁ, হ্যাঁ। ওটাও তো নর্মালি সার্কুলার হয় অফিসারের মতোই। ও মানে আমরা তো এখনো যে অ্যাপ্লাই যে করলাম, সবসময় তো দেখা যায় জনতা ব্যাংক অথবা সোনালী ব্যাংক, মানে কখনো তো বাংলাদেশ ব্যাংকের ভিতরে আলাদা করে দেখি নাই। এটা বাংলাদেশ সার্কুলার হয় ব্যাংকের নাই, হবে, এটা সার্কুলার সার্কুলার হবে। বাংলাদেশ ব্যাংক টোটাল আলাদা ভাবে বাংলাদেশ সবকিছু করে। ব্যাংকে 24-এর পরে আর অফিসারের সার্কুলার হয় নাই। বাংলাদেশ ব্যাংকে 24-এর পরে অফিসারের সার্কুলারও হয় নাই, এডি সার্কুলারও হয় নাই, এই যে 2 বছর পরে হয়ে গিয়ে হয়েছে। অফিসারটা সামনে আসবে। ও আচ্ছা আচ্ছা, মানে দেখি নাই তো, এই জন্য আসলে আমার জানা ছিল না। আচ্ছা আচ্ছা, পাবেন, সমস্যা নেই। দাদা দাদা, আমার গুলো কি জেনারেলে ছিলেন তখন চাকরির পাশাপাশি পড়াশোনাটা কিভাবে কন্টিনিউ করছেন? আমি কখনো চাকরির পাশাপাশি পড়াশোনা কন্টিনিউ করি নাই ভাই। আমি তো 15 সালে আইবিএ তে ঢুকছি, ঠিক আছে? আমি বহুত আগে থেকেই ঝানু পাবলিক, মানে আমি ওই প্রিপারেশন নিব, পরীক্ষা দেবো, ওই টাইপের লোক না। আমি 2011 সালে মনে হয় কোনো একটা মেয়েকে অফার করছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, তো সে আমাকে বলছিল যে তুমি সার্টিফিকেটটা বেরোতে পারবা। তা আমি তো ভবঘুরে মানুষ, তা আমি কি বেরোবো, সমস্যা কি, সবার আগে বেরোবো। তো সেই কথা রক্ষার্থে আইবিএ তে পরীক্ষা দিছি। আমাদের এমবিএ পরীক্ষা রেজাল্ট দিছে এপ্রিলের 10 তারিখে, মানে চিটাগং ইউনিভার্সিটির। সেই এমবিএ পরীক্ষার পরে আপনার
মে মাসের 29 তারিখে আমার আইবি এর পরীক্ষা ছিল। আমি আইবি এর পরীক্ষা দিয়ে টিকে ভর্তি হওয়ার জন্য চিটাং ভার্সিটি থেকে মূল সার্টিফিকেট তুলে আমি ভর্তি হয়েছি। সবার আগে আমি সার্টিফিকেট তুলছি, ঠিক আছে। এরপর আমি ঘুরি ফিরি খাই দাই, আমার কোচিং সেন্টার ছিল বিভিন্ন জায়গাতে, ঢাকা, চিটাগাং, রাজশাহী, তারপরে কি বলে এই ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে কুমিল্লা, এখানে ওখানে পড়াইছি। তারপর 16 সালে বিয়ে করলাম। তো হঠাৎ করে 19 সালে ডিভোর্স হয়ে গেল, চাকরি বাকরি করি না কেন। তখনই শেষ বয়সে 30 বছর বয়সে গিয়ে পরীক্ষা দেওয়া শুরু করি। আমি কখনো আসলে চাকরির জন্য পড়ি নাই, সো আমার প্রিপারেশনটার সাথে আপনার প্রিপারেশনটা মিলবে না, আই এম সরি টু সে। সো আপনি আপনার মতো গুছিয়ে প্রিপারেশন নেবেন। আমি কখনো চাকরি করে কিভাবে পড়ে এই জিনিস চিন্তাই করি নাই, ঠিক আছে। কারণ আমার প্রিপারেশন তো 2015 সালের প্রিপারেশন। আমি এখন আপনাদের যা পড়াই, আমি 15 সাল পর্যন্ত যেভাবে পড়ছি, যদি ওইভাবে কন্টিনিউ করতাম তাহলে আমি আরো ভালো আপনাদের পড়াতে পারতাম। কিন্তু আমি তো আসলে পড়ি নাই, আর 15 পরে আর বই নিয়ে বসাই হয় নাই। আমার সেই আগের পড়াই এখনই হয়। হ্যাঁ, এখনো পড়ি, যেমন ধরেন এই যে নর্মাল যে বইগুলো আছে এই বইগুলো পড়ি, ঠিক আছে। যেমন গত ঈদের বন্ধে ধরছিলাম আপনার সালমান রুশদির একটা বই আছে, দ্য ল্যাঙ্গুয়েজেস অফ ট্রুথ, ঠিক আছে, ওই বইটা ধরেছিলাম। তারপর একটা বই পড়েছিলাম, মেটামরফোসিস ধরেছিলাম। তারপরে রিসেন্টলি শুরু করতেছি কৌটিল্যের অর্থশাস্ত্র, একটা ইংলিশ ভার্সন আমার কাছে আছে, অর্থশাস্ত্র বাই কৌটিল্য, ঠিক আছে, এটা হচ্ছে। এর মধ্যে আমার এসএসসি, এইচএসসি, আমার ম্যাট্রিক হচ্ছে 2005-এ, 2007-এ হচ্ছে আমার ইন্টার। আমি বহুত পুরাতন ক্যান্ডিডেট। আমার ব্যাচের সবচেয়ে বুড়া মানুষ হলাম আমি, ঠিক আছে। বয়োবৃদ্ধ দাদু ভাই। ভাইয়া, হ্যাঁ, আপনার কি এমবিএ শেষ হয়েছে মানে 15-তে? আমার ফার্স্ট এমবিএ 15-তে। আমার বেসিক্যালি এমবিএ দুইটা, একটা চিটাং ইউনিভার্সিটি থেকে আর একটা হচ্ছে ইয়েতে, ওকে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আপনার এমবিএ রেজাল্ট 15-তে দেওয়ার পরে আপনি এই ইয়াতে আইবিএ তে জয়েন করছেন হ্যাঁ, এর হ্যাঁ, 29 তারিখে পরীক্ষা দিয়ে, মানে একদম তো হ্যাঁ, হিউজ, খুবই হ্যাঁ। এই অবস্থা। দাদা একটা কোশ্চেন ছিল গত ক্লাসের বলেন উপরে। ভাই, বলেন। দাদা আচ্ছা, আইবিএ গত তে এমবিএ ক্লাসে করলে দাদা কি বেনিফিট পাওয়া যায়? আইবিএ তে এমবিএ করে কোনো বেনিফিট পাওয়া যায় না। আইবিএ এমবিএ একটা স্পেশালিটি হচ্ছে যে, লাইক আপনি দাঁড়ান, রেকর্ডিংটা অফ করে দিই, ক্লাস যেহেতু শেষ। আইবিএ এমবিএ স্পেশালিটিটা হচ্ছে গিয়ে কি, মানে আপনি যখন আইবিএ